ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। আজ পূর্ণাঙ্গ শুনানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বন্ধে আবাসন সুবিধা বৃদ্ধির দাবি চবি শিক্ষার্থীদের, বোঝাপড়া বাড়াতে প্রশাসনের জোর। রাজধানীর নয়াপল্টনের জাগপা সভাপতি খন্দকার লুৎফরের উপর হামলা, আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম। সংস্কারের অভাবে বেহাল রাজধানীর অনেক সড়ক, অর্থায়ন বন্ধে মুখ থুবড়ে পড়েছে কুমিল্লা সিলেট 4 লেন প্রকল্প। এবং সুদানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধস, 1000-এর বেশি প্রাণহানি, সহায়তার আহ্বান দেশটির লিবারেশন আর্মির। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরিফুল ইসলাম সাহাব, আমি জানসিন জুথিকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির বলেন, গুরুত্ব বিবেচনায় হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করে দেন চেম্বার আদালত। ফলে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই। রাব্বি হোসেনের প্রতিবেদন। ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিটের শুনানির দিন মঙ্গলবার ধার্য থাকলেও একদিন আগেই হাইকোর্টে শুনানি শুরু হয় সোমবার দুপুরে। শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকায় 28 জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। ছাত্রলীগের রাজনীতি করেও SM ফরহাদের জিএস পদে প্রার্থিতা বৈধ করাকে আইনের দৃষ্টিতে দ্বিমুখী আচরণ উল্লেখ করেন তিনি। এর পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। তিনি বলেন, SM ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল কিনা এটি অমীমাংসিত বিষয়। 2019 সাল থেকে ফরহাদ ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত এ সংক্রান্ত তথ্য প্রমাণ তুলে ধরেন। দুই পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিত আকারে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। একই সঙ্গে SM ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। একটা রিট পিটিশনের অংশ হিসেবে হাইকোর্ট বিভাগ রুল জারি করেছেন এবং ডাকসুর নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করেছেন। সঙ্গে সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হাতে লিখে চেম্বার আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। গুরুত্ব বিবেচনায় হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করে দেন চেম্বার আদালত। ফলে নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই। পিটিশনের ভিত্তিতে এই নির্বাচন আজকে স্থগিত হয়েছিল। তিনি নিজেও একজন ক্যান্ডিডেট, তিনি নিজেও ডাকসুর নির্বাচন স্থগিত চাননি। তিনি প্রশ্ন তুলেছিলেন একজন প্রার্থীর ব্যাপারে। ফলে ডাকসু নির্বাচন স্থগিত থাকাটা কেউই ভালোভাবে নিবে বলে আমি মনে করি না। এই কনসার্ন বিবেচনায় নিয়ে মাননীয় চেম্বার জজ CMP ফাইল এবং শুনানি পর্যন্ত এই আদেশের কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন। মঙ্গলবার এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। SM ফরহাদের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। SM ফরহাদ এবং বাকিদের ব্যাপারে কি রিপ্লাই হবে এটা আপনারা আগামীকালকে অনারেবল জাজ ইন চেম্বারে দেখতে পাবেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ ছাড়াও স্থানীয়দের সঙ্গে এই বিরোধ নতুন কিছু নয়। গত 1 বছরে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে অন্তত 3 বার। শিক্ষার্থীদের দাবি, আবাসন ও ক্যান্টিন সুবিধা বৃদ্ধি, যাতায়াতের শৃঙ্খলা নিশ্চিত করলে কমে আসবে এসব ঘটনা। আপাতত স্থানীয়দের সাথে বোঝাপড়া বাড়ানোর উপর জোর দিচ্ছে প্রশাসন। ফয়সাল করিমের প্রতিবেদন। দীর্ঘ 6 দশক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের শান্তিপূর্ণ সহাবস্থান। বিশেষ করে তীব্র আবাসন সংকট থাকায় পার্শ্ববর্তী জোবরা গ্রামের বিভিন্ন কটেজ ও মেসে বসবাস করতে হয় শত শত শিক্ষার্থীর। তাদের উপর নির্ভর করেই এখানে গতি পায় স্থানীয় অর্থনীতি। দোকানপাট ব্যবসা চালিয়ে জীবন জীবিকার খোরাক মেটান স্থানীয়রা। আমরা এলাকা হচ্ছে ছাত্রদের মুখী,
চিটাং ইউনিভার্সিটি মনে করেন ছাত্র এই লিস্টের ড্রাইভার এবং চেঞ্জের ড্রাইভার কমের মধ্যে 500 জন কি আছে, তাদের 500 জন ফ্যামিলি চলে। তাহলে আমরা অবশ্যই ইউনিভার্সিটি নির্ভরশীল এবং ছাত্রের নির্ভরশীল। ক্লাস টেলাস সব বন্ধ, সব কিছু বন্ধ, অফিসার বন্ধ। এইখানে ওরাও আছে কষ্টে, আমরাও যারা ক্যাম্পাসে আছি এরাও কষ্টে আছে। রবিবারের সংঘর্ষের সূত্রপাতও জোবরা গ্রামে এক শিক্ষার্থীর রাত করে মেসে ফেরা নিয়ে প্রথমে দারোয়ানের সাথে হাতাহাতি, পরে হামলা, পাল্টা হামলায় তুচ্ছ ঘটনা রূপ নেয় রণক্ষেত্রে। তবে এমন ঘটনাও নতুন কিছু নয়। আগস্ট মাসের শুরুতে দোকানে স্থানীয়দের চাঁদা দাবি নিয়ে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয় ক্যাম্পাস। দোকান দখলে নেওয়া নিয়ে আরেকটি সংঘর্ষ হয় গত বছরের অক্টোবরে। এছাড়া অটোরিকশা চালকদের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটি আর স্থানীয়দের সাথে ভুল বোঝাবুঝি হয় অহরহ। বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের পরিবারের মতো। আমরা বিশ্ববিদ্যালয় ছাড়া চলতে পারবো না, বিশ্ববিদ্যালয় আমাদের ছাড়া চলতে পারবে না। কিন্তু এর পরিপ্রেক্ষিতে এই দুর্ঘটনা আসলে কখনো আমরা কাম্য করি নাই। কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তাদেরকে ক্ষয়ক্ষতি পূরণ দিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, উপজেলা প্রশাসন বলেন, সব প্রশাসনরা তারা বসে একটা শান্তি শৃঙ্খলার যাতে আমাদের যে একটা আতঙ্ক বিরাজ করতেছে ওই জিনিসটা যাতে আমরা চলে যাই। এখন যদি শুরু থেকে প্রশাসন এটা আগে করতো তাহলে এত বড় ঝামেলা হতো না। আর সাথে সাথে কোনো পুলিশ প্রশাসন এখানে দেখিনি আমরা, যার কারণে এটা অনেক বড় ঘটনা হয়েছে। আমাদের এলাকার আমাদের চেয়ারম্যান আছে, ইনু মহোদয় আছে, প্রশাসনের সাথে একটা বসে দীর্ঘদিনের একটা সমাধান করতে হবে। সমাধানটা কি, যে ক্ষতি গড়ে ফেলছে ওই ক্ষতি যেন আর ভবিষ্যৎ না হয়। শিক্ষার্থীরা বলছেন পূর্ণ আবাসন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ক্যান্টিন ও সুপার শপের মতো সুবিধা বাড়ানো গেলে গ্রামবাসীর সাথে অপ্রীতিকর ঘটনা অনেকাংশেই কমে আসবে। তাছাড়া যাতায়াতে আধুনিক ও বড় যানবাহনের ব্যবস্থা, ক্যাম্পাসে শক্তিশালী নিরাপত্তা বাহিনী গড়ে তোলার বিষয়গুলো পার্শ্ববর্তী গ্রামের উপর তাদের নির্ভরতা কমাবে বলেও জানান তারা। হলের এখানে কিন্তু সমস্যা হচ্ছে না, হলে আমরা সবাই সুরক্ষিত, কিন্তু আমাদের প্রশাসন সেই সুরক্ষাটা আমাদেরকে দিতে পারে না, আমাদেরকে আবাসন দিতে পারে না। এই জন্যই আমাদের অন্য কোথাও থাকতে হবে। এখানে বিভিন্ন ধরনের সিন্ডিকেট আছে যেগুলো হচ্ছে স্থানীয় আর প্রশাসন লিয়াজু করে বেড়ায়, যেখানে হচ্ছে দেখা যায় যে স্থানীয়রা তাদের ন্যায্য মূল্য পায় না, যার কারণে তারা বিভিন্নভাবে তাদের ক্ষোভগুলো শিক্ষার্থীদের কাছে ঝাড়ে। আমাদের যেসব কটেজ আছে এসব আসলে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেগুলো আছে এগুলো খুব কম, এই জন্য আমাদেরকে 2 নম্বর গেটের এদিকে ভিতরে এলাকার দিকে অনেক বিল্ডিংয়ে থাকতে হয়। এখন যতদিন পর্যন্ত আবাসন নিশ্চিত না হয় ততদিন পর্যন্ত আমাদের এখানে থাকতে হবে। আর এলাকাবাসীদের সাথে যদি সমস্যা এভাবে চলমান থাকে তাহলে তো আমাদের জন্য এখানে থাকা সম্ভব হবে না। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিয়ে প্রশাসন দীর্ঘমেয়াদে ভাবলেও আপাতত স্থানীয়দের সাথে বোঝাপড়া ও সমন্বয়ের উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান উপাচার্য। যারা সহিংসতায় অংশগ্রহণ করেছে সেটি কোনো দল মত কোনো কিছু বিচার করার আমাদের কোনো সুযোগ নেই, কারণ যারা এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেছে বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে সরকারকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছে কিনা সেটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে। আমরা গ্রামের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। এখানে একটা কমিটি গঠন হয়েছে। দেশের ঐতিহ্যবাহী মায়াবী সবুজে ঘেরা এই ক্যাম্পাসে স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে মাঝে মধ্যেই ছেদ টেনেছে সংঘর্ষ ও বিরোধের ঘটনা। দুই পক্ষের এমন দীর্ঘস্থায়ী সংকট সমাধানে শিক্ষার্থীসহ বিভিন্ন পক্ষ মনে করেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও ক্যান্টিন সমস্যার সমাধান, যাতায়াতে শৃঙ্খলা নিশ্চিত ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে স্থানীয়দের বোঝাপড়া বাড়ানো গেলে ভবিষ্যতে এমন অপ্রীতিকর ঘটনার ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দুর্বৃত্তদের আঘাতে গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাকপার এক অংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। সোমবার রাতে রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদ অফিস থেকে বৈঠক শেষে ফেরার পথে তাকে পিটিয়ে আহত করা হয়। তবে তিনি অভিযোগ করেন জাকপার অন্য একটি অংশের কর্মীরা প্রথমে মারধর ও পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। তৎক্ষণাৎ তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নিন্দা ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল। 4-5 জন ছিল ঘুষি মারে করে পরে তখন যে আমাকে ফালাইয়ে দিছে, ফালাইয়ে দেখে যে হাতের এই সাইডে এবং পায়ের এখানে এইরকম মোটা একটা কী যেন ছিল, ওটাতে আমাকে করতেছে। আর একটা কূপ দিল পায়ে ওখানে, হ্যাঁ ওটা কি একটা ধারালো কী জিনিস আমি তখন অন্ধকার দেখতেছি আর কি। এই করতেছে, এই করতে করতেই আমি তখন চিৎকার করতে আমাকে মেরে ফেলাইলো ভাই।
রাজধানীর আদাবরে জিম্মি করে রাখা যুবককে উদ্ধারে গেলে পুলিশ সহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। সোমবার রাজধানী আদাবরের শ্যামলী হাউজিংয়ে এক মেয়ের সঙ্গে দেখা করতে আসলে পলাশ নামের ওই ছেলেকে জিম্মি করে একদল সন্ত্রাসী। মুঠোফোনে পলাশের পরিবারের কাছে টাকা দাবি করে তারা। পলাশের পরিবার পুলিশের সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাশকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্য আল আমিন সহ ৩ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তারা পুলিশের গাড়িও ভাঙচুর করে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন শতাধিক ব্যক্তিকে আটক করে। তাদের একটি পক্ষ পুলিশকে আক্রমণ করে। পরবর্তীতে পুলিশ যখন আক্রমণের শিকার হয় তখন আশেপাশে অনেকের কাছে সাহায্য চায়, কারো কাছে কোনো সাহায্যও পায় না। তার হাতে বেশ কয়েক জায়গাতে ইনজুরি রয়েছে, তাকে সোহরাওয়ার্দী মেডিকেলে আমরা পাঠিয়েছি এবং এই ঘটনার পরপরই আমাদের অধিক সংখ্যক পুলিশ সদস্য এসে এই এলাকায় অভিযান শুরু করে। আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীও যোগ দেওয়ার পরে আমরা একসঙ্গে অভিযান পরিচালনা করে প্রায় ১০০-র উপরে আমরা এখন পর্যন্ত আটক করেছি। আমরা পরবর্তী যাচাই বাছাই করে দেখব যে কার সংশ্লিষ্টতা কতটুকু। রাজধানীর ২ সিটি কর্পোরেশনের প্রধান ও অলিগলির অনেক সড়কেরই এখন বেহাল দশা। সংস্কার না করায় নাকাল রাজধানীবাসী। জনপ্রতিনিধি না থাকায় সড়কের সংস্কারের ধীর গতি ও নগরবাসীর ভোগান্তির বিষয়টি স্বীকার করেছে সিটি কর্পোরেশন। বর্ষা শেষে কাজ শুরু হবে বলে আশ্বাস তাদের, যদিও নিম্নমানের কাজ করা ঠিকাদারদের কালো তালিকা করার পরামর্শ বিশেষজ্ঞদের। আতিক সমাজের ক্যামেরায় বিস্তারিত বাইজিদ সাদের প্রতিবেদন। দেখে মনে হতেই পারে গ্রামের দীর্ঘদিন সংস্কার না হওয়া কোনো রাস্তা এটি, কেননা বোঝার উপায় নেই এটি রাজধানীর সড়ক। রাজনৈতিক পট পরিবর্তনের পর ২ সিটিতে মেয়র ও কাউন্সিলর না থাকায় প্রভাব পড়েছে সড়ক সংস্কারে। ফলে খানাখন্দের কারণে সড়কগুলো এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাজধানীর বাসাবো এলাকার এই সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। মাঝে মধ্যে ইট সুরকি দিয়ে অস্থায়ীভাবে মেরামতের চেষ্টা হলেও বৃষ্টিতে সেই ইটও উঠে গিয়ে গর্তে পানি জমে চলাচলে ঝুঁকি তৈরি করছে। স্থানীয়রা বলছেন, জনভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের কোনো তৎপরতা চোখে পড়েনি এতদিন। মাসের পর মাস পেরোলেও বন্ধ রয়েছে সংস্কার কাজ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, লেগে থাকছে যানজট। রাস্তা উঁচু নিচু ভাঙা, যার কারণে অটোতে অনেক ঝাঁকুনি লাগে, এটা অনেক সমস্যা করে আমাদের। এই বাসাবো, মুগদা, মান্ডা এই রাস্তাগুলো তো একবার অবস্থা খুবই খারাপ। দীর্ঘদিন ধরে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ যাইতেছে, কাস্টমার আসতেছে না। শুধু এই সড়কটি নয়, দক্ষিণ সিটির মৌচাক, মানিকনগর, টিটিপাড়া, গোপীবাগ, মালিবাগ, রাজারবাগ, সায়দাবাদ, ওয়ারি, গ্যান্ডারিয়া, টিকাটুলি, নারিন্দা, দয়াগঞ্জ, কমলাপুর, খিলগাঁও এবং পুরান ঢাকার লক্ষ্মীবাজার সহ বিভিন্ন এলাকার সড়কে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। আর উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা, ভাটারা, মিরপুরের রূপনগর, শেওড়াপাড়া, কাফরুল, বাড্ডা, মহাখালী, মধুবাগ, মালিবাগ, চৌধুরীপাড়া, রামপুরা, হাতিরঝিল এসব এলাকায় অলিগলির বহু রাস্তা ভেঙে গেছে। ৫ আগস্টের পরে রাস্তার এমন হাল হয়েছে, মানে রাস্তা গাড়ি চালানোর মতো কোনো ই নাই। আমরা অনেক বেশি দুর্ভোগ পোহাইতেছি, যা বলার মতো না। যানজটের কারণে আমার দেখা যায় যে ৫ মিনিটের রাস্তা, সেখানে আমার আধা ঘন্টা ১ ঘন্টা লেগে যাচ্ছে। রাজধানীর গুলশান ও বাড্ডার মধ্য দিয়ে বয়ে যাওয়া লেকপাড়ের গুলশান লেক ড্রাইভ সড়কটিতে এখন চলাচল করা দায়। নির্মাণের পর একবারও সংস্কার করা হয়নি সড়কটি। সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে ছোট বড় গর্ত আর খানাখন্দে ভরে গেছে। সড়কে চলাচলে দুর্ভোগ সত্ত্বেও নিরুপায় নগরবাসী। তাদের দাবি, মেয়র কাউন্সিলর না থাকায় ভোগান্তির অভিযোগ দিতে পারছেন না তারা। সব জায়গায় ভাঙ্গা অবস্থা, পানি উঠে আছে। বৃষ্টি ৩-৪ দিন না থাকলেও পানি যায় না। এই যে একটা মেয়র নাই, কাউন্সিলর নাই, যে এই সমস্যাটা আসলে দেখবে বা এই সমস্যাটার একটা সমাধান টানবে। আসলে একটা ভিআইপি একটা রোড, রাস্তাগুলো ঠিক করে না, তো যার কারণে আমরা কার কাছে বলবো, বলার তো আর কোনো জায়গা নাই আমাদের। নগরবাসীর ভোগান্তির কথা স্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী বলেন, কোথাও ছোট সংস্কার থাকলে সেটা তাৎক্ষণিক করা হচ্ছে, আর বাকি সড়কগুলো বর্ষা শেষে শুরু হবে। জনপ্রতিনিধি হলে হয় কি, সে খুব দ্রুত তার কাছে যেতে পারে,
কিন্তু আমাদের অফিসাররা তো 24 ঘন্টা তো ভেরি ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে এই গ্যাপটা থেকে যাচ্ছে বা এই গ্যাপটা আমরা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে পুরাতন রাস্তাগুলোতে বেশি হচ্ছে, সেখানে আমরা এই বর্ষার পরপরই আমরা এই বিষয়গুলোকে মনোযোগ দেব এবং ইতিমধ্যে আমাদের প্রকৌশল বিভাগ কিন্তু এই নিয়ে কাজ করছে। আর উত্তর সিটির প্রশাসকের দাবি, মূল সড়কে খানাখন্দ ঠিক করা হচ্ছে, সীমিত লোকবল থাকলেও থেমে নেই কাজ। বৃষ্টি হলে কিন্তু নতুন খানাখন্দ তৈরি হয়, এগুলো আমরা খুব কুইকলি এগুলো আমরা সমাধান করছি। সুতরাং ঢাকার রাজপথে এগুলো যতগুলো আছে আমরা এগুলো করছি, আমাদের সীমিত যে রিসোর্স আছে সেটা দিয়েও কিন্তু আমরা চেষ্টা করছি এগুলো সমাধান করার জন্য। স্থানীয় পর্যায়ে আপৎকালীন হলেও কেন এতদিনেও জনপ্রতিনিধি তৈরি করা সম্ভব হয়নি, এমন প্রশ্ন তুলে নিম্নমানের কাজ করা ঠিকাদারদের ব্ল্যাকলিস্ট করার পরামর্শ এই নগরবিদের। যারা প্রকল্প নিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছেন, বেহাল এই ধরনের রাস্তা বানিয়েছেন, এক বর্ষা পার করতে পারছে না, সেটা নিয়ে শ্বেতপত্র প্রকাশ হলে এই ঠিকাদারদের ব্ল্যাকলিস্ট তৈরি করা গেলে অন্তত আমরা সামনের দিনে কোনো প্রকল্প হলে বা কোনো রাস্তা হলে সেটা ভালো মান পেতাম। রাজনৈতিক দলকে প্রাধান্য না দিয়ে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি করে জনগণের দুর্দশা কমানোর আহ্বান বিশেষজ্ঞদের। বাইজিদ সাদ, এখন, ঢাকা। মুখ থুবড়ে পড়েছে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের 4 লেন প্রকল্প। আঞ্চলিক যোগাযোগ ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ হওয়ায় 2022 সালে সড়কটি 4 লেনের জন্য একনেক সভায় অনুমোদন পায়। আর 2026 সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই অর্থায়নের অভাবে কাজ বন্ধ হয়ে যায়। প্রকল্প বাস্তবায়ন ও সড়ক সংস্কারের দাবিতে অবরোধ করেন ভুক্তভোগীরা। ফুরকান হোসেনের ছবিতে মাসুদ আলমের প্রতিবেদন। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ককে 4 লেন করার এক দফা দাবিতে এই বিক্ষোভ। আন্দোলনকারীদের মহাসড়কের ময়নামতি থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত একযোগে অবরোধ করেন মহাসড়কের 9টি পয়েন্ট। দাবি আদায়ে ব্যবসায়ী, পেশাজীবী, রাজনীতিবিদ এবং ছাত্র জনতার সঙ্গে যুক্ত হন এই সড়কে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের স্বজনরাও। আশ্বস্ত করতে হবে ইনশাআল্লাহ আগামী দিন থেকে কাজ ধরবেন। বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে ৭,১৮৮ কোটি টাকা ব্যয়ে 2022 সালের সেপ্টেম্বরে এই মহাসড়কের কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার দরখার পর্যন্ত 54 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীতকরণের প্রকল্প হাতে নেয় জাতীয় মহাসড়ক বিভাগ। প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহণ কার্যক্রম শুরুর আগেই তড়িগড়ি করে কেটে ফেলা হয় মহাসড়কের কুমিল্লা অংশের শতবর্ষী প্রায় 8,000 গাছ। অথচ গাছ কাটা ছাড়া তখনও সড়ক উন্নয়নে ছিল না দৃশ্যমান কোনো কর্মকাণ্ড। পরে 24-এর 5 আগস্টের পর ভারতের যৌথ অর্থায়ন বন্ধে স্থবিরতা নেমে আসে পুরো প্রকল্পে। অন্যদিকে 4 লেন উন্নীত হবে এমন পরিকল্পনা থাকায় বন্ধ রয়েছে সড়কের সংস্কারও। দীর্ঘদিন সংস্কারের অভাবে গর্ত ও খানাখন্দে মরণ ফাঁদে পরিণত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের একমাত্র সংযোগ সড়কটি। আমার আপন ছোট ভাই মহিউদ্দিন জিলানি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই গাড়ি চাপা দিয়ে মেরে ফেলছে ছোট রাস্তার কারণে। অচিরেই কাজ ধরবেন আশ্বস্ত করেছেন। আর আমাদের যে সংস্কার যে কাজগুলি আমাদের নিরাপদ সড়কের জন্য সেটি স্যাররা আশ্বস্ত করেছেন। 27 আগস্ট হওয়া বিক্ষোভে আন্দোলনকারীদের কুমিল্লা সড়ক বিভাগের কর্মকর্তারা দ্রুত সময়ে সড়ক মেরামতের আশ্বাস দিলেও বললেন মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের সিদ্ধান্ত সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। আর প্রকল্প কর্মকর্তারা বলছেন অধিগ্রহণ কার্যক্রম চলমান থাকলেও ভারতীয় অর্থায়নের জটিলতায় বন্ধ রয়েছে সড়ক প্রশস্তকরণ কাজ। মিটিং এ আলোচনা হয়েছিল যে ওরা এই প্রজেক্টটাতে ফাইন্যান্স করবে না। অধিগ্রহণ চলমান আছে, আমার কোনো অধিগ্রহণের বিষয়ে আমাদের কোনো ইনস্ট্রাকশন নাই। এখন এটাই আসলে সরকারের সিদ্ধান্ত দিতে হবে যে আসলে আমার প্রজেক্ট অধিগ্রহণটা শেষ করবে, অন্য কোনো বিকল্প ফাইন্যান্স খুঁজবে না, সরকারের টাকা দিয়ে করবে বা কতটুকু স্কোপ কমাবে কিনা। এই প্রজেক্টের সাথে এখন একটুখানি ফান্ডিং নিয়ে হয়তো বা একটু স্থবিরতা কিংবা জটিলতা যাই তৈরি হোক না কেন, সরকার কিন্তু এটা থেমে নেই। সরকার কিন্তু ইতিমধ্যে ডোনার হান্টিং করে ফার্দার কোনো সোর্স বের করা যায় কিনা সেজন্য চেষ্টা করছেন। বিদ্যমান 2 লেনের সড়কটি 4 লেনে উন্নীত হলে দুর্ঘটনা ও প্রাণহানির পরিমাণ কমবে আশা স্থানীয়দের। মাসুদ আলম, এখন, কুমিল্লা।
বছরে 10 থেকে 11 লাখ মানুষ কর্মসংস্থানের সন্ধানে বিদেশে গেলেও প্রবাসী আয় থাকছে 25 থেকে 26 বিলিয়ন ডলারের ঘরে, যার অন্যতম কারণ অদক্ষতা আর কর্মসংস্থানের সীমিত বাজার। এরপরও চলতি মাসে রেমিটেন্স আগের সব রেকর্ড ছাড়িয়েছে। বাকি দিনগুলোতে এ গতি অব্যাহত থাকলে আগস্ট মাস শেষে রেমিটেন্স প্রায় $2.5 কোটি ছাড়াতে পারে। বিস্তারিত দেলাওয়ার দোলনের প্রতিবেদনে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির প্রধান দুটি উৎসের একটি প্রবাসী আয়। বিএমইটির তথ্য অনুযায়ী 1976 সাল থেকে 2023 সালের জানুয়ারি পর্যন্ত 1,48,00,000-এর মতো মানুষ কাজের জন্য বিদেশে গেছেন। বছরে 10 থেকে 11 লাখ মানুষ কর্মসংস্থানের সন্ধানে বিদেশে যাচ্ছে। প্রবাসে যাওয়ার সংখ্যা বাড়লেও সেই অর্থে বাড়ছে না প্রবাসী আয়। বছরে 25 থেকে 26 বিলিয়ন ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। প্রত্যেকটা দেশে যায় দেখেছি ঘাস কাটে এয়ারপোর্টের, অথবা সুইপার, অথবা ক্লিনার, অথবা দারোয়ান, এগুলো আমাদের দেশের ম্যান পাওয়ার। আর পার্শ্ববর্তী দেশগুলোর যখন লোক পাঠায় তারা একটু কিছুটা শিক্ষা নিয়ে এরা আমাদের এই দেশগুলোর লোকগুলার বস হয় এবং 3 থেকে 4 গুণ স্যালারিতে কাজ করে। গেল অর্থ বছরে প্রত্যাশা অনুযায়ী বৈদেশিক কর্মসংস্থান হয়নি। অন্যদিকে নির্দিষ্ট কিছু দেশের মধ্যে সীমাবদ্ধ বৈদেশিক কর্মসংস্থান। প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সমস্যা সৃষ্টি হলেই প্রবাসী আয়ের সংকটে পড়ে। তাই বিকল্প বাজার সৃষ্টির কথা বলছেন সংশ্লিষ্টরা। অদক্ষ লেবাররাও অল্প সময়ের মধ্যেই তারা কিন্তু দক্ষতার সাথে বিদেশে কাজ করতেছে, যার ফলে আমাদের লেবারদের ব্যাপক চাহিদা আছে বিশ্বের বিভিন্ন দেশে। তার সাথে শুধু ভাষাটা যদি আমরা একটু সম্পৃক্ত করে দেই, তবেই রেমিটেন্স প্রবাহ অনেক বাড়ানো সম্ভব। এরই মধ্যে মালয়েশিয়া, ওমান সহ সংযুক্ত আরব আমিরাতের অস্থিতিশীলতায় কমেছে নতুন কর্মসংস্থানের সুযোগও। যদিও বৈদেশিক কর্মসংস্থানে অস্থিরতার মধ্যে বাড়ছে প্রবাসী আয়। মধ্যপ্রাচ্যের কন্টিনিউয়াসলি যুদ্ধের সাথে জড়িত হওয়ার কারণে তাদের লেবারদের পেমেন্ট দেওয়ার যে সক্ষমতা তারা কিন্তু অনেকটা কমে গিয়েছে। রেমিটেন্স বাড়া অব্যাহত আছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে আরও বেশি করে বাড়ানো যায় এবং এই বাড়তি গতিটাকে ধরে রাখা যায়। রেমিটেন্স আহরণে শীর্ষ দেশ সৌদি আরব। গেল কয়েক বছর শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্র তালিকায় 5ম স্থানে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফর শেষে মালয়েশিয়ায় শ্রমিক নেয়ার ইঙ্গিত মিলেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার আইন মেনে শ্রমিক নিতে এআই পরিচালিত ইউআরপি ও ডিএলআর নামে একটি মডিউল দাঁড় করানো হয়েছে, যা বাস্তবায়ন হলে প্রায় শূন্য অভিবাসন ব্যয়ে শ্রমিক যাবে মালয়েশিয়ায়। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কারসাজি ও সিন্ডিকেট ভেঙে শ্রমিক পাঠানো সহজ করতে হবে। একটা শিল্পতে যে লোন দেয় সেই টাকা যা ব্যাড লস হয়ে যায়, তা সেটা ব্যবহার করলে আমাদের 1 লক্ষ মানুষকে আমরা বিদেশে পাঠাইতে পারি। এইভাবে দিয়ে তাদেরকে ব্যাংক থেকে লোন নিয়ে তাদের থেকে কালেকশনটা এইভাবে করবে যে ব্যাংকের সাথে তাদের অ্যাকাউন্টটা লিয়েন করে যাবে, ওখান থেকে একটা 30% বা ইনস্টলমেন্টে টাকা শোধ করার, বাকি টাকা তাদের যাবে। ভ্রমণ ভিসায় বৈধ পথে যে অনেকে অবৈধ হয়ে পড়েন বিদেশে। এতে সংশ্লিষ্ট দেশগুলো অভিযান চালিয়ে লোক পাঠানোই বন্ধ করে দেয়। তাই ভিসা নবায়নের প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি দূতাবাসগুলোকে প্রবাসী শ্রমিক বান্ধব হওয়ার দাবি সংশ্লিষ্টদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। মানিকগঞ্জে সরবরাহ কমায় সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশ কয়েকটি সবজির দাম। নতুন করে না বাড়লেও চড়া অন্যান্য সবজির দরও। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার ভাটবাউর পাইকারি আড়ত থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, সবজির দাম সরবরাহ কমার কারণ কি এবং কোন সবজির দাম কতটা বাড়লো বিস্তারিত জানাবেন। সাহাব, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়তে। মূলত এখানে যে মানিকগঞ্জের যে পৌরসভা কিন্তু আশপাশের যে বাজারগুলো রয়েছে তার সবগুলো সবজির যোগান কিন্তু এই ভাটবাউর থেকে হয়। পার্শ্ববর্তী আরেকটি সবজির আড়ত রয়েছে জাগির বন্দর আড়ত, সেখান থেকেও কিন্তু অন্যান্য জায়গার যারা বিক্রেতা রয়েছে, খুচরা বিক্রেতা, তারা কিন্তু সেখান থেকে সবজি কিনে কিন্তু খুচরা পর্যায়ে বিক্রি করে থাকে। তো আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই, যে বেশ কয়েকটি অল্প কয়েকটি সবজি ছাড়া সবগুলো সবজির দামই কিন্তু অপরিবর্তিত রয়েছে। যেমন করলা আগে 70 টাকার করলা আজ বিক্রি হচ্ছে 75 টাকা কেজি দরে, 50 টাকার মূলা সেটা 55 টাকা, এবং কাঁকরোল 55 টাকার কাঁকরোল সেটা 60 টাকায় বিক্রি হচ্ছে, এবং বরবটি 68 টাকার বরবটি কিন্তু আজ
70 টাকায় পাইকারিতে কিন্তু এই বাজারে বিক্রি হতে দেখেছি। অন্যান্য যে সবজি দাম অপরিবর্তিত রয়েছে, যেমন শসা 35 থেকে 40 টাকা, কচুরমুখী 18 থেকে 20 টাকা, বেগুন 50 থেকে 55 টাকা, কাঁচা মরিচের দাম 150 থেকে 155 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ধনিয়া পাতা যেটা রয়েছে সেটা কিন্তু 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। আর যে লাউ, দেশি লাউ, সেটা কিন্তু ভালো মানের যে দেশি লাউ, সেটি প্রতি পিস 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। তো এগুলো ছিল হচ্ছে বাজার দর। আর আপনার প্রশ্নের উত্তর যদি দিতে যাই, যে মানিকগঞ্জে এই বছর মানে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছিল 18,016 মেট্রিক টন, যা গত মাসের যে কয়েকবার টানা বর্ষণে কিন্তু অধিকাংশ মানে অর্ধেকের মতো সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু সবজি সরবরাহ এই বাজারে কমেছে। অর্থাৎ যে পরিমাণ সবজি বাজার আসার কথা ছিল, হয়তো টানা বর্ষণ না থাকলে ভালো পরিমাণ সবজি আসতো এবং দামও কিছুটা কম থাকতো। তবে আমরা বিক্রেতাদের সাথে এবং এখানে যে কৃষকরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা এখন নতুন করে আগাম শীতকালীন সবজি রোপণ করায় ব্যস্ত সময় পার করছে। তারা আমাদেরকে জানিয়েছেন মূলত মাস দেড়েক এর মধ্যেই হয়তোবা যে আগাম যে শীতকালীন সবজিগুলো সেগুলো কিন্তু বাজারে ওঠা শুরু করবে। তখন দেখা যাবে যে আগাম শীতকালীন সবজি যখন বাজারে আসবে, তখন সবজির দাম গ্রীষ্মকালীন সবজি এবং আগাম শীতকালীন সবজি যখন মিলে যাবে বাজারে, তখন কিছুটা সবজির দাম কমবে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো আরেকটি বিষয় বলতে চাই যে এই যে আড়ত, এই আড়ত থেকেই কিন্তু যে অন্যান্য যে খুচরা বাজারগুলোতে যায়, সেগুলোতে আমরা দেখেছি 20 থেকে 25 টাকা আরো বেশি দরে বিক্রি হয়। তো সাহাব, এই ছিল আমার কাছে সবজির বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জের পাইকারি বাজারে সবজি সরবরাহ ও দাম নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আসাদুজ্জামান। এদিকে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় নওগাঁর মান্দায় প্রতিমনে 250 থেকে 300 টাকা কমেছে পাটের দাম। এ নিয়ে আরও জানাতে সাপ্তাহিক সুতিহাট থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, পাটের দাম কমার পর কৃষকরা কি বলছেন এবং এবার সোনালী আঁশের দাম নিয়ে তারা কতটা সন্তুষ্ট, বিস্তারিত জানাবেন। সাহাব জেলার সবচেয়ে বড় পাটের হাট হিসেবে পরিচিত নওগাঁর মান্দা উপজেলার সুতিহাট আজ সাপ্তাহিক হাটবার। আর এই হাটটি ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হয়েছে। গত 3 সপ্তাহ থেকেই এই হাটটিতে পাট বেচা কেনা হচ্ছে, যেহেতু এখন পাটের মৌসুম চলছে। তবে গত 1 সপ্তাহের ব্যবধানে আজকে বলা যায় যে পাটের সরবরাহ বেশি। আর সরবরাহ বেশি হওয়ার কারণে প্রতি মনে 250 থেকে 300 টাকা পর্যন্ত পাটের দাম কমেছে। পাটের দাম কমে বর্তমানে আজ বিক্রি হচ্ছে 3500 থেকে 3600 টাকা মন, যা গত হাটেও বিক্রি হয়েছে 3800 থেকে 3900 টাকা মন পর্যন্ত। কৃষকরা বলছেন যে বৌরি আবহাওয়ার কারণে মাঝে মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে তারা আসলে ঠিকমতো পাট শুকাতে পারেনি। হালকা কিছু রস আছে পাটে, যার কারণে পাটের দাম কিছুটা তারা কম পাচ্ছে বলে জানিয়েছেন এবং ব্যবসায়ীরাও একই কথা বলছেন। তবে পাটের দাম কমে আসার কারণে কৃষকরা অনেকটা ক্ষোভ প্রকাশ করছেন এবং এটি ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট বলে তারা দাবি করছেন। তবে গত বছর মৌসুমের শুরুতে এইসব পাট বিক্রি হয়েছিল 3200 থেকে 3400 টাকা মন। সে তুলনায় এবছর মৌসুমের শুরু থেকে পাটের দাম তারা ভালো পাচ্ছেন, অর্থাৎ কৃষকরা ভালো পাচ্ছেন বলে জানিয়েছেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এবছর পাটের মৌসুমের শুরু থেকে, অর্থাৎ রোপণের শুরু থেকে বরি আবহাওয়ার কারণে অনেকে কৃষকের পাট রোপণে প্রায় 1 মাস পর যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে পাট ক্ষতিগ্রস্ত ছিল, যার কারণে নতুন করে পাট রোপণ না করে আমন ধান রোপণ করার জন্য তারা পাট রেখে দিয়েছিল। এতে করে বলা যায় যে চলতি গত বছরের তুলনায় প্রায় 200 হেক্টর পরিমাণ পাটের আবাদ কম হয়েছে। অর্থাৎ জেলাতে এবছর প্রায় 3410 হেক্টর পর্যন্ত পাটের আবাদ হয়েছে। যদিও পানিতে অনেক কৃষকের সমস্যা হচ্ছে, তারপরও আসলে এই পানি হওয়ার কারণে আবার অনেক কৃষকের সুবিধা হচ্ছে। সুবিধার বিষয়টা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ পানি হওয়ার কারণে নদী, নালা, খাল, বিলের জলাশয় যেগুলো রয়েছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি জমা হয়েছে। আর পানি জমা হওয়ার কারণে কৃষকরা পাট জাগ দেওয়া বা পচানোর কারণে তাদের পাটের আঁশ ছাড়াতে সুবিধা হয়েছে। এতে করে বলা যায় যে পাটের যে একটা চকচকে রং, যে সোনালী যে ঐতিহ্য বলা যায়, সেই রংটা ফিরে এসেছে। এতে করে এই বৃষ্টির কারণে কৃষকদেরও সুবিধা হয়েছে। আমি একজন কৃষকের সঙ্গে কথা বলেছি, তিনি গত সপ্তাহে 2 মন পাট এই হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছিলেন এবং প্রায় 3800 টাকা মন পর্যন্ত বিক্রি করেছেন এবং ভালো দাম পাওয়ার আশায় তিনি এই হাটে আজকে এই সপ্তাহে 3 মন পাট নিয়ে এসে 3500 টাকা মন বিক্রি করেছেন। আর জেলাতে যে পরিমাণ পাটের আবাদ হয়েছে 3410 হেক্টর, যা থেকে প্রায়
9,700 টন পাটের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর আজকে এই হাটে যে পরিমাণ পাটের সরবরাহ হয়েছে বা বেচাকেনা হচ্ছে তা বলা যায় যে প্রায় 45 থেকে 50 লক্ষ টাকার মতো পাট বেচাকেনা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে পাটের দরদাম নিয়ে সব শেষ। নওগাঁর মান্দায় পাটের দাম কমায় কৃষকদের প্রতিক্রিয়া বিস্তৃত জানাতে যুক্ত ছিলেন আব্বাস আলী। শরৎপুরে নির্বিচারে ব্যবহৃত হচ্ছে চায়না দুয়ারি জাল। মাছের পাশাপাশি জলজ প্রাণীর জন্য ভয়ঙ্কর এই জাল দেশের মৎস্য খাতের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এ জালের ব্যবহার ক্রমেই ছড়িয়ে পড়েছে নদী ছাড়াও প্রত্যন্ত গ্রামে। জালের অবাধ ব্যবহারে প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। সজীব খানের ক্যামেরায় কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। চায়না দুয়ারি, যার আরেক নাম ম্যাজিক জাল, লম্বায় 52 হাত আর চওড়া প্রায় 1.5 ফুট। লোহার রডের তৈরি ফ্রেমে সাজানো ফাঁদ। এসব ফাঁদেই আটকা পড়ে ছোট মাছ থেকে শুরু করে জলজ প্রাণীও। এই জাল সহজলভ্য এবং বেশি মাছ পাওয়া যায় বলে দিন দিন জেলেদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে চায়না দুয়ারি। বিশেষজ্ঞরা বলছেন কারেন্ট জালের থেকেও ভয়াবহ এই চায়না দুয়ারি। চায়না দুয়ারির ব্যবহার দেখব আমরা শরীয়তপুরের পদ্মা মেঘনার চরাঞ্চল ঘুরে। শরীয়তপুরের পদ্মা মেঘনা সহ আশপাশের নদী ও গ্রামের অগভীর পানিতে ছড়িয়ে পড়েছে এই জালের ব্যবহার। দিনের বেলা পেতে রাখা হয় আর ভোর হলে টেনে তোলা হয় অসংখ্য ছোট মাছ ও জলজ প্রাণী। এতে ক্রমেই হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। চায়না দুয়ারির অবাধ ব্যবহারে প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ সাধারণ মানুষও। 2 হাত পর পরের চায়না দুয়ারে আছে, প্রতিটা জায়গায় জায়গায় দেখবেন, যা খুঁড়ি দেখবেন সব চায়না দুয়ারে। বাইলা মাছ, বাইং মাছ, ওই ট্যাংরা মাছ, বেদা মাছ, নানান পদের, আর এখন অত পদের মাছ নাইও। যে জায়গায় বিক্রি করে কাজীহাট বিক্রি করে, তবে এগুলি ওই জায়গায় বন্ধ করলে প্রশাসন, তবে এগুলি কিনতে পারে না পাবলিক, আর এগুলি মাছ ধরে মাছের দেশের ক্ষতি হয় না। বাজারেও সহজলভ্য এ জাল। কাজিরহাট বাজারে প্রতিটি চায়না দুয়ারি বিক্রি হয় 4 থেকে 6 হাজার টাকায়। প্রকাশ্যে এ জাল বিক্রির কথাও স্বীকার করেন বিক্রেতারা। এরা ক্ষুদ্র ব্যবসায়ী, এরা তো দেখা গেছে টুকটাক না বিক্রি করে, এখন সালাদি কি আর পুঁজি দেয়, টাকা পয়সা ধার মানে ব্যাগ লইয়া তারা এটা ব্যবসা করতেছে মানি, কিন্তু তারা হিসাব করে আমরা বইগুলো আমরা কেন চলবো, আমরা ব্যবসাটা কি করবো? এই জালের ব্যবহার বন্ধে নানা উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসছে না বলছেন এই কর্মকর্তা। মৎস্য অধিদপ্তর এবং প্রশাসন আমরা চেষ্টা করতেছি মোবাইল কোর্ট এবং অভিযানের মাধ্যমে এর বিস্তার রোধ করার জন্য। কিন্তু আমার যেটা মনে হয় যে এটা সামাজিক সচেতনতা যদি বৃদ্ধি না করা যায়, মানুষ যদি সচেতন না হয়, এর বিস্তার রোধে যদি সবাই সর্বস্তরের জনগণ যদি এগিয়ে না আসে, তাহলে এটা রোধ করা খুব কষ্টসাধ্য হবে আমাদের জন্য। জেলায় মোট মাছের প্রায় 2,500 টন মাছ চায়না দুয়ারিতে নষ্ট হচ্ছে। এছাড়া 7 থেকে 8 হাজার টন জলজ প্রাণী মারা যাচ্ছে। গেল 1 বছরে 125টি মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে। এতে 3,000-এরও অধিক অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত নওগাঁ পৌর এলাকার বাসিন্দারা। উল্টো তাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে বাড়তি করের বোঝা। এমন অবস্থায় বাড়তি কর পরিশোধের দিশেহারা তারা। দাবি জানিয়েছেন সুযোগ সুবিধা বাড়ানো সহ বিদ্যমান সমস্যা সমাধানের। আব্বাস আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। নওগাঁ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মাদ্রাসা পাড়ার বাসিন্দা হালিমা বেগম। পেশায় দিনমজুর। আদাপাকা বাড়িতে শ্রবণ প্রতিবন্ধী স্বামীকে নিয়ে বসবাস। গেল অর্থবছর পৌরসভার হোল্ডিং কর বাবদ দিয়েছেন 270 টাকা। তবে চলতি অর্থবছরে তা বাড়িয়ে করা হয়েছে 5,001 টাকা। বাড়তি কর পরিশোধের নোটিশ স্বল্প আয়ের এই পরিবারের কাছে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। দিমু কোথায় থাকা আমি, আমার তো সমুদ্র ভাঙ্গা আসছে, তো এখন অগত পর আমার ঘর বিটা তাহলে বিক্রি করা লাগবে, বিক্রি করে দেওয়া লাগবে। আমি কুত পাবো 5,000 টাকা, 5,000 টাকা আমি চোখেই দেখতে পাইনি। একই অবস্থা পৌরসভার অন্য বাসিন্দাদের। বাড়তি কর পরিশোধের নোটিশে দিশেহারা অবস্থা তাদের। নোটিশের সত্যতা যাচাই পৌরসভায় ছুটে গেলেও সমাধান না পেয়ে হতাশ হয়ে ফিরছেন তারা। 42,101 টাকা বিল পরিশোধ করার জন্য, তাহলে আমরা এভাবে
কিভাবে এই বিলটা পরিশোধ করব? কর ছিল মাত্র 900 টাকা, এবার বাধ্য করে 9000 টাকা করছে। প্রতিবাদ করলাম যে স্যার আমার দেওয়ার মতো কোনো যোগ্যতা নাই, কোনোরকম ওইটা দিয়ে দিন চলে আমাদের, তাই পারি না। তারপর না হলে আরো 1000 বেশি ধরবে। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরও কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। পৌরসভার বর্ধিতাংশ দুর্গাপুর, খাগড়া, চকপ্রাচীর ও চকপ্রসাদ সহ অন্তত 15টি গ্রামে নেই পানির সরবরাহ। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, খানাখন্দ ও ভাঙা রাস্তায় চলাচলে বাড়ে জনদুর্ভোগ। নিয়মিত পৌরকর পরিশোধ করেও মিলছে না সেবা। নামে প্রথম শ্রেণীর হলেও এলাকায় কোনো রকম দৃশ্যমান উন্নয়ন আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। পানি আমাদের নিজস্ব, আমাদের টাকা দিয়ে পানি মনে করেন, মোটর পুঁতে আমরা কোনো রকমই আমরা চলি, আর কারেন্ট না থাকলে আমরা খুব কষ্ট আমাদের। পৌরসভার ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, সব কিছু দিচ্ছি, কিন্তু আমাদের রাস্তাঘাট পাচ্ছি না, তো সুযোগ সুবিধা পাচ্ছি না। রাস্তা দিয়ে মনে করে একটা মানুষও হেঁটে যাওয়া পারে না, পানি কাদা, একটু বৃষ্টি হলে আর কাদা যাওয়া যায় না। তো এত পরিস্থিতি, অথচ পৌরসভার ট্যাক্স আমাদের ঠিকই নেই। এদিকে পৌর এলাকার অন্তত 80% রাস্তার কার্পেটিং উঠে গেছে, ইটের খোয়া বেরিয়ে ভরে গেছে খানাখন্দে। যানবাহন চলাচলে প্রায় ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। এই রাস্তাটা মানে এত একটা জঘন্য রাস্তা, রিক্সাওয়ালা অনেকে এই রাস্তা শুনলে সে যাত্রী নিতে চায় না। এখানে বড় বড় কলকারখানা আছে, তারা বড় বড় গাড়ি নিয়ে আসে, তাদের কারণে রাস্তার ক্ষতি হয় অনেক, এবং রাস্তার দ্রুত ঠিক করা জরুরি। এই ভাঙার জন্য 400-500 টাকা খরচা হয়ে যায় কোনো সপ্তাহে, অনেক সপ্তাহে দেখা যায় বড় ধরনের স্প্রিংপাতি ভাঙলে 700-800 টাকা খরচা হয়। তবে পৌর কর্তৃপক্ষ বলছে সরকারি নির্দেশনা অনুযায়ী নীতিমালা মেনে পৌরকর বাড়ানো হয়েছে। তবে পৌরবাসী হোল্ডিং কর পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন বলে জানান পৌর প্রশাসক। যারা মনে করছেন যে তাদের হোল্ডিং ট্যাক্স অতিরিক্ত হয়েছে, তারা কিন্তু আবেদন করতে পাচ্ছেন এটা পুনর্বিবেচনার জন্য। সেখানে একটা কমিটি আছে, সেই কমিটি এটা পর্যালোচনা করে কমিটির সামনে উপস্থাপন করে এটা কমিটি যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত। নওগাঁ পৌরসভার 9টি ওয়ার্ডে প্রায় 30,000 বাসাবাড়ি রয়েছে। চলতি অর্থ বছরে পৌরকর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10 কোটি টাকা। আব্বাস আলী, এখন নওগাঁ। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। সুদানের পশ্চিমাঞ্চলে মারা পাহাড় এলাকায় ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত 1000 মানুষের, যার মধ্যে নারী ও শিশু রয়েছে। সুদান লিবারেশন আর্মির বরাতে বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। গত রোববার পাহাড়ি এই অঞ্চলটিতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়, এতে এক পর্যায়ে ভূমিধসের ঘটনা ঘটে। এই ভূমিধসে একটি গ্রাম পুরো সমতলে পরিণত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। একজন ছাড়া মৃত্যু হয়েছে গ্রামের সব বাসিন্দার। এই অবস্থায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর কাছে উদ্ধার কাজ পরিচালনার সহায়তার আহ্বান জানিয়েছে সুদানের লিবারেশন আর্মি। গত 2 বছর ধরে গৃহযুদ্ধ চলছে দেশটিতে, এতে দেশটির প্রায় অর্ধেকের বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছেন, ঘরহারা লাখ লাখ মানুষ। অগভীর ভূমিকম্পের কারণে আফগানিস্তানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আল জাজিরার বিশ্লেষণ বলছে ভূপৃষ্ঠের কাছাকাছি থেকে আঘাত হানা কম্পন অনেক বেশি তীব্র হয়েছে। এটা অনেকটা শহরের নিচেই বোমা বিস্ফোরণের মতো। সঞ্জিদা ইসলাম তন্নি জানাচ্ছেন বিস্তারিত। রোববার মধ্যরাতে হঠাৎ কেঁপে ওঠে আফগানিস্তানের পূর্বাঞ্চল। ভয়াবহ এই ভূমিকম্পে মুহূর্তেই মাটিতে মিশে যায় অসংখ্য ঘরবাড়ি। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে রিখটার স্কেলে এর মাত্রা ছিল 6। প্রথম ধাক্কার পরপরই আসে একের পর এক আফটার শক। এতে আরও ক্ষতিগ্রস্ত হয় নড়বড় স্থাপনা। অগভীর ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে কয়েক গুণ। মাত্র 8 কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের তীব্র কম্পনে ধসে পড়েছে অসংখ্য ভঙ্গুর বাড়িঘর। অগভীর ভূমিকম্প সাধারণত সবচেয়ে বিপজ্জনক হয়, কারণ শক্তি সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছায়, ধ্বংসযজ্ঞ হয় ব্যাপক। একটি ভূমিকম্প কতটা ধ্বংসাত্মক হবে তা শুধু তার মাত্রার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে অবস্থান, উৎপত্তি স্থল থেকে দূরত্ব এবং গভীরতার উপরও। ভূমিকম্প ভূপৃষ্ঠের কাছাকাছি বা গভীর ভূগর্ভ থেকেও হতে পারে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী বেশিরভাগ ভূমিকম্প ঘটে অগভীর গভীরতায়।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বিশ্লেষণ বলছে সাধারণত অগভীর ভূমিকম্প বেশি ক্ষতিকর হয়, কারণ ভূপৃষ্ঠের কাছাকাছি তীব্র আঘাত হানা ভূমিকম্পের কম্পন হয় অনেক বেশি। ইউএসজিএস এর ভূতাত্ত্বিক সুসান হাফ বলছেন, অগভীর ভূমিকম্পের তীব্রতা অনেকটা কোনো শহরের নিচে বোমার বিস্ফোরণের মতো। অন্যদিকে গভীর ভূমিকম্প থেকে উৎপন্ন সিসমিক তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছাতে গিয়ে শক্তি হারায়, ফলে ধ্বংস ক্ষমতা তুলনামূলকভাবে কমে যায়। এজন্য অগভীর ভূমিকম্পই মানুষের বসতি ও স্থাপনার ওপর মারাত্মক প্রভাব ফেলে। এছাড়া এগুলোতে প্রচুর আফটার শক বা পরাঘাত হয়ে থাকে, যা দীর্ঘ সময় ক্ষতিগ্রস্ত এলাকাকে বিপর্যস্ত রাখে। উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বজুড়ে অধিকাংশ ভূমিকম্পই অগভীর প্রকৃতির। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরেকবার। ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত, আজ পূর্ণাঙ্গ শুনানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বন্ধে আবাসন সুবিধা বৃদ্ধির দাবি, চবি শিক্ষার্থীদের বোঝাপড়া বাড়াতে প্রশাসনের জোর। রাজধানীর নয়াপল্টনে জাগপা সভাপতি খন্দকার লুৎফরের উপর হামলা, আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম। সংস্কারের অভাবে বেহাল রাজধানীর অনেক সড়ক, অর্থায়ন বন্ধে মুখ থুবড়ে পড়ছে কুমিল্লা সিলেট 4 লেন প্রকল্প। এবং সুদানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধস, 1000-এর বেশি প্রাণহানি, সহায়তার আহ্বান দেশটির লিবারেশন আর্মির। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।